থাকলে বলো। স্যার ইন্ট্রোডাকশন পার্টটা পড়ছিলাম স্যার, ওখানে একটা জায়গায় বুঝতে পারছি না। বলো। স্যার ওখানে স্যার দেয়া আছে 0.20.3 ওখানে স্যার চ্যাপ্টার স্যার এখানে স্যার দেয়া আছে ইন এডিশন ফর দ্য অপশনাল রুলস in chapter 22 optionally add this element or heading in anticipation of for future conflicts and in automated catalog such addition optional addition will কত কত রুল নাম্বারটা আবার বলো তো। স্যার পেজ নাম্বার 305 হ্যাঁ হ্যাঁ, রুল নাম্বার বলো। স্যার 20.3 কোন জায়গাটায় বলো? স্যার ইন ওই যে অ্যাডিশন। হ্যাঁ স্যার মানে ওই যে অটোমেটেড দাঁড়াও ক্যাটালগ। দাঁড়াও 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 দাঁড়াও। In addition, for option rule number, a rule in chapter 22 optionally add this element to the headings in anticipation of the future conflicts. ও আচ্ছা আচ্ছা, অ্যাডিশন নেমস ও মানে সেইটা হচ্ছে যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুল বলা আছে, বুঝতে পারলে? যেমন আমি হ্যাঁ স্যার। পরবর্তীকালে দেখাবো যে ফুল নেমটা লেখার কথা অথর মানে পার্সন নেমের, তারপরে তার ওই যে সেই তার আইডেন্টিফিকেশনের জন্য তার ডেট অফ বার্থ ইত্যাদি দেওয়া, এইগুলো সমস্ত কিছুই বলা আছে। যে কারণটা হচ্ছে যে ভবিষ্যতের কনফ্লিক্ট দূর করার জন্য। আর কি বলেছে, ইন অটোমেটেড ক্যাটালগ সাচ অপশনাল অ্যাডিশন উইল অলওয়েজ বি রেকর্ডেড, always be recorded in the machine readable record, but they need not necessarily form part of headings in the printed entries derived from those records. প্রিন্টেড ক্যাটালগে কিন্তু এইরকম মানে মেন এন্ট্রি হেডিং, অ্যাডেড এন্ট্রি হেডিং এইরকম বিষয়টুকু দরকার পড়বে না। অতএব অটোমেটেড ক্যাটালগের ক্ষেত্রে আমরা এইগুলোকে অনেকটাই কি বলা যায় প্রয়োজনের দিক থেকে বাদ রাখতে পারি। আর একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই জায়গাগুলো কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় আপাতত। আপাতত আমরা বেসিক জায়গাগুলো বুঝি। আর কোনো জায়গা আছে বলো অসুবিধের? না স্যার। তুমি হ্যাঁ, না স্যার। আচ্ছা আর কারোর কিছু আছে সমস্যা? আর ওই যে সুমিত ওই জায়গাটায় বুঝেছে তো পরের পেজে, ওই যে পরের পেজে অর্থাৎ 306-এ 1-2 ওই যে মানে থার্ড নম্বর মানে থার্ড প্যারাগ্রাফে দেখো, ইন চ্যাপ্টার্স 22 to 25 X is used to indicate the necessary for C reference. হ্যাঁ এটা স্যার। ওইখানে অনেক জায়গায় এক্স দিয়ে দেওয়া থাকলে তোমাকে বুঝতে হবে যে সি রেফারেন্স এন্ট্রি করতে বলছে, হলো? আর ডাবল এক্স দেওয়া থাকলে তখন বলবে মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে সি অলসো রেফারেন্সের কথা বলা হচ্ছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ স্যার, এটা আপনি সি রেফারেন্স সি অলসো রেফারেন্স পড়িয়েছিলেন বলে এখানটা স্যার কোনো অসুবিধা হয়নি। বেশ বেশ, ঠিক আছে। আরো আমাদের অনেক কিছু রয়েছে এর মধ্যে, কি বলা যায়, আমাদের আলোচনাগুলো হোক, তারপরে আমি দেখে এগুলো বলবো। তাহলে কি বলা যায়, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? রুলের জানো তো অনেকগুলো জিনিস আছে যে একেবারে ইনিশিয়াল স্টেজে সবটা ক্লিয়ার হবে তা না। বেসিক রুলগুলো করতে করতে আমাদের কাছে আরেকটু পরিষ্কার। হুম। অর্পণ, হ্যাঁ স্যার। কিছু আছে জিজ্ঞাসা? না স্যার, আপাতত কিছু নেই। তাহলে বেসিক জিনিস বোঝার চেষ্টা করো, যে ক্যাটালগের ডেসক্রিপশন হয়ে গেলে আমাদের দেখতে হবে, এরপরে আমরা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করব। তাহলে আমরা দেখব যে সেখানে অথর আছে, অথর থাকলে দেখব কজন অথর আছে। তাহলে এইখানে তাহলে এইটা হচ্ছে পার্সোনাল অথর একজন আছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপ, পেজ নাম্বার 312, রুল নাম্বার 21.1A তার আন্ডারে পড়ছে, অর্থাৎ ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপ। এই ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপের ওখানে ডেফিনেশন বলেছে। তারপরে দেখো পেজ নাম্বার 316, 316 পাতায় দেখো 21.4 বলছে ওয়ার্কস ফর হুইচ এ সিঙ্গেল পার্সন অর কর্পোরেট বডি ইজ রেসপন্সিবল। যদি একটা কাজের জন্য একজন সিঙ্গেল কর্পোরেট বডি অথবা সিঙ্গেল পার্সোনাল অথর যদি মানে কি বলা যায় রেসপন্সিবল থাকে,
মানে তিনি যদি লিখে থাকেন, তাহলে তার নামে আমাদের হেডিং করতে হবে। দেখো এইখানে প্রচুর এক্সাম্পল বলে দিয়েছে, সেই এক্সাম্পলে এইখানে যে কার নামে আমরা হেডিং করব সেইটা বলে দেওয়া আছে। তাহলে এই রুলের মাধ্যমে আমরা চয়েস করলাম যে এই পার্টিকুলার ডকুমেন্টের অথরের নাম কি আছে, এই পার্টিকুলার ডকুমেন্টের অথরের নাম কি আছে, এই এক্সাম্পলে অথরের নাম কি আছে, ফার্স্ট এক্সাম্পলটা। আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে অথরের নাম রয়েছে জেনারেল ভাবে। এইবার অথরের নামটা আমরা কিভাবে নেব, পার্সোনাল অথরের নাম আমরা কিভাবে নেব, তাহলে তার জন্য মানে কিভাবে রেকর্ড করব। তাহলে প্রথমে আমরা চয়েস করলাম চ্যাপ্টার 21 থেকে যে কাকে আমরা হেডিং এ রাখবো, তারপরে আমাদের রেন্ডার করতে হবে। এই রেন্ডার করব হচ্ছে ওই যে মানে এই হেডিং, এটা যেহেতু ব্যক্তির নাম, তাহলে হেডিং ফর দ্য পার্সন চ্যাপ্টার 22 থেকে আমরা রেন্ডার করব, অর্থাৎ গুছিয়ে লিখবো। তাহলে মূল বিষয়টা হচ্ছে, দেখো এইখানে আমি কয়েকটা জায়গা তোমাদের একটু আলোচনা মানে দেখিয়ে দিচ্ছি। দেখো পেজ নাম্বার 381, পেজ নাম্বার 381 এ আসো। দেখো রুল নাম্বার 22.1A হলো। অ্যাকচুয়ালি এটার হচ্ছে মানে যে এটা রয়েছে মানে বিষয়টা হচ্ছে চয়েস অফ নেম। আমরা নাম যখন চয়েস করব সেটা কি পদ্ধতিতে করব। কি বলছে দেখো, ইন জেনারেল চুজ অ্যাজ দ্য বেসিস অফ দ্য হেডিং ফর এ পার্সন দ্য নেম বাই হুইচ হি অর শি ইজ কমনলি নোন। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে বাই হুইচ হি অর শি ইজ কমনলি নোন। দিস মে বি দ্য পার্সনস রিয়েল নেম, pseudonym, title of nobility, nickname, initials or other appellation. আচ্ছা, প্রিয়ানাকে গতদিনকে বলেছিলে না ওই যে প্রফেসরও রয়ে গেছে, তাহলে বলছে যে এইখানে দেখো রিয়েল নেম, সিউডোনেম, টাইটেল অফ নোবেলিটি, নিক নেম, ইনিশিয়ালস অর আদার অ্যাপিলেশন। অনেক সময় এগুলোর দরকার হয় বিভিন্ন কারণের জন্য, সেইগুলো যত আমরা ক্যাটালগ করব সেই জায়গাগুলো আরেকটু ক্লিয়ার হবে। তাহলে মূলত বলছে যে একজন ব্যক্তির নামের, দেখো যে কোনো পার্সনস এর নামের একটা অংশ থাকতে পারে মানে সিঙ্গেল ওয়ার্ডেড নেম, হ্যাঁ, তারপরে দুটো মানে 2 ওয়ার্ডেড নেম, 3 ওয়ার্ডেড নেম, এরকম বিভিন্ন মানে নামের অংশ থাকতে পারে। মানে ওয়ার্ডের সংখ্যা একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে, হলো। তাই বলছে যা এই যে হেডিং এ আমরা সেই নামটাই দেব যে নামটা দিয়ে সে কমনলি নোন, কমনলি নোন, হলো। তাহলে এইখানে কি বলা যায়, আমাদের এই অথরকে আমরা কনসিডার করব, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে দাঁড়াও আমি একটু রুলটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এবারে দেখো এই যে আমরা তাহলে নামটা ঠিক করলাম, মানে ঠিক করলাম যে ওয়াইন, নামটা কি মানে অর্পণ একটু দেখে বলে যাও তো, আমার কাছে ওটা লেখা নেই। ওয়াইনি ডাইন, ডাইন ওয়াইনি কি ওয়েন আছে? ডাইন্স, আচ্ছা ওয়েন ডাইন্স। আচ্ছা, ওয়েন ডাইন, এই হচ্ছে নামটা রয়েছে। তাহলে এই নামটা দিয়ে আমরা হেডিং করব, হলো। এবার এই চয়েস অফ নেম, নেমটাকে চয়েস করলাম, এরপরে রুলে বলেছে সেই নামটাকে কিভাবে লিখবো। 391 ওখানে যাও, দেখো এন্ট্রি এলিমেন্ট একদম শেষের দিকে, দেখো এন্ট্রি এলিমেন্ট, হলো। এন্ট্রি এলিমেন্ট বলছে ইফ এ পার্সনস নেম চুজেন অ্যাকর্ডিং টু রুল নাম্বার 21.1 টু এই সরি 22.1 টু 22.3, সেখান থেকে আমরা যখন ব্যক্তির নাম চুজ করব, কনসিস্ট অফ সেভারেল পার্টস। এটা বোঝার চেষ্টা করো, আমি যেটা বললাম একটু আগে যে কোনো কোনো ব্যক্তির নাম, পার্সনস নেম একটা পার্টে হতে পারে, দুটো পার্টে হতে পারে। একটা পার্ট হলে কোনো সমস্যা নেই,
যদি মোর দ্যান ওয়ান পার্ট হয়, বলছে কনসিস্ট অফ সেভারেল পার্টস, তাহলে সিলেক্ট অ্যাজ দ্য এন্ট্রি এলিমেন্ট দ্যাট পার্ট of the name under which the persons would normally be listed in authoritative alphabetical list in his or her language or country of residence or activity. জিনিসটা এখানে তো রুল, সেই জন্য অনেক মানে স্পেসিফিক ভাবে বলা আছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, কোন ব্যক্তির নাম যখন আমাদের হেডিং এ দিতে হবে, তখন আমরা ব্যক্তির নামের কটা ওয়ার্ড আছে সেটা দেখে, কটা পার্ট সেটা দেখে নিই। তাহলে যদি দেখি সিঙ্গেল ওয়ার্ডেড নেম, তাহলে কোনো সমস্যা নেই, সেই নামটাই আমরা রাখবো। যদি মাল্টি ওয়ার্ডেড নেম থাকে, সেভারেল পার্টস থাকে, তাহলে সেখান থেকে আমাদের একটাকে চুজ করতে হবে যে পার্টটা দিয়ে সে কমনলি নোন, সাধারণত সে মানে মানে লোকের কাছে পরিচিত থাকে, যে নামটা দিয়ে, সেইটা আমরা কি বলছে, নর্মালি লিস্টেড ইন অথরিটেটিভ অ্যালফাবেটিক্যালি লিস্ট। মানে মানে কি বলা যায়, যে মানে নামের যে তালিকা, অথরিটেটিভ মানে একটা কি বলা যায়, যে একটা অর্গানাইজেশন থেকে বা একটা অথরিটির থেকে নামের লিস্ট যেভাবে করা হয়, যেমন আমাদের অথরিটেটিভ লিস্ট হিসাবে আমরা বলতে পারি, যেমন আমাদের ভোটার লিস্ট, এটা একটা অথরিটেটিভ লিস্ট। এই অথরিটেটিভ লিস্টে কিভাবে, এটা দিয়ে কিন্তু হবে না। এখানে যেটা বলে দিয়েছে যে সাধারণত অথরের ক্ষেত্রে অথরিটেটিভ লিস্ট বলতে যেটা বোঝাচ্ছে, হুজ হু, দেখো নিচে ফুট নোটে দেওয়া আছে, who's who type document, not telephone directories or similar compilation. টেলিফোন ডিরেক্টরি দিয়ে হবে না, অথরিটেটিভ লিস্ট, যেখানে অথরের নামের এরকম তালিকা থাকবে, সেই অনুযায়ী আমরা সেই ব্যক্তির নামের এন্ট্রি এলিমেন্ট অর্থাৎ প্রথম অংশটা চিহ্নিত করব। হলো? ধরা যাক এবার একটু এক্সাম্পল দিয়ে বলি। সুমিত তোমার পুরো নামটা কি? সুমিত সেন। সুমিত সেন, হ্যাঁ স্যার। সুমিত সেন। তাহলে এই তোমার নামের দুটো পার্ট, এই দুটো পার্টের মধ্যে সুমিত দিয়ে না সেন দিয়ে? সুমিত দিয়ে স্যার। তাহলে সুমিতটাই হবে এন্ট্রি এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, অর্পণ কোন পার্ট? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি নামে বেশি, কোন পার্টটা দিয়ে বেশি পরিচিত? ঠাকুর পার্টটা দিয়ে বেশি পরিচিত। ঠাকুর, তুমি কি মানে লাইব্রেরিতে গিয়ে কি ঠাকুর দিয়ে খোঁজ করো? না স্যার, সে তা খোঁজ করি না, বাট কয়েক জায়গায় দেখেছি ঠাকুর রবীন্দ্রনাথ থাকে, তাই আর ওসব কি আলাদা বলি। কথা, কি দেখেছো না দেখেছো সেসব ছাড়ো। আমি তোমাকে যেটা বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি কিভাবে চেনো? আচ্ছা, রবীন্দ্রনাথ দিয়ে বেশি পরিচিত। হ্যাঁ, তাহলে মানে কি বলা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন নাম দিয়ে বেশি পরিচিত? শরৎচন্দ্র নন্দী। হ্যাঁ, শরৎচন্দ্র নাম। এবার একটা জিনিস বলে রাখি, তুমি যে কথা, যে মানে দৃষ্টিভঙ্গিতে টেগোর কথাটা বললে, অ্যাকচুয়ালি নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলা যায়, কোন পার্টটা দিয়ে সে বেশি পরিচিত। সাধারণভাবে কোন পার্টটা দিয়ে বেশি পরিচিত থাকবে, যে পার্টটা বেশি আনকমন, হলো? যে পার্টটা বেশি আনকমন সেটা দিয়ে। যেমন সুমিত সেন, সুমিত সেনের বাড়ির সকলেই কিন্তু সেন যুক্ত আছে নামের সঙ্গে, তাহলে আনকমন হচ্ছে সুমিত, সেনটা কিন্তু রেদার অনেক বেশি কম, হলো? তাহলে আমাদের সাধারণভাবে মানে আমি এই আমাদের মধ্যে যে আলোচনাগুলো করছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের কথা যদি বলি, আমাদের টিচারদের কথা বলি, তাহলে তার নামের প্রথম অংশটা দিয়েই সে বেশি পরিচিত। হোয়ারাজ আমরা যদি ওয়েস্টার্ন অথর, বিশেষ করে ইউকে ইউএস এর অথরের কথা ভাবি, তাহলে উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে তার ক্ষেত্রে আনকমন নেম হচ্ছে শেক্সপিয়ার, কমন পার্টটা হচ্ছে উইলিয়াম। তাহলে সেই ক্ষেত্রে সে নামের পরের অংশটা দিয়ে বেশি পরিচিত। সেই জন্য আমরা যে অংশটা দিয়ে পরিচিত সেই অংশটাকে আগে রাখবো, তাহলে সেটা হবে এন্ট্রি এলিমেন্ট, তারপরে কমা দেব, কমা দিয়ে পরের অংশটা।
হলো। এবার প্রশ্নটা হচ্ছে আমরা যখন ক্যাটালগ করব আমাদের এইখানে আমাদের লেখকের, তখন তোমাকে কিন্তু ইউজার্সদের কথা মাথায় রাখতে হবে। এবার ইউজার্সদের কথা মাথায় রাখতে গিয়ে তুমি লোকাল ইউজার্সদের কথা শুধু যদি মাথায় রাখো, আর যদি ক্যাটালগটা যদি এখন আস্তে আস্তে কম্পিউটারাইজড ক্যাটালগ হবে, তাহলে বাকি বিভিন্ন জোন এটা ব্যবহার করবে। তাহলে তুমি কি করতে পারো যে না, যেটা কমনলি মানে মানে ইউজার্সদের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে যে নামের পরের অংশটা দিয়ে ইউজার্সরা খোঁজে, মানে এই রকম ব্যাপারটা, তাহলে তুমি পরের অংশটাকে আগে মানে রেখে মানে সাধারণত লাইব্রেরিতে রাখা হয়। তার মানে এই নয় যে তোমাকে ওটা দিয়েই রাখতে হবে। ঠিক আছে? যেমন এই যে মামুন যেটা বললে যে এই সরি কিসে বললো কি বলা যায় অর্পণ, যে রবীন্দ্রনাথ টেগোর দিয়েই বেশি জায়গায় দেখেছে, এটা খুব সত্যি কথা। সে মানে ঠাকুর দিয়েই দেখেছে বা টেগোর দিয়েই দেখেছে। তাহলে বিশেষ করে এই যেহেতু ফরেন মানে এই যে মানে কি বলা যায় আমাদের দেশের বাইরের লেখকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের নামের পরের অংশটা দিয়ে সে বেশি পরিচিত। সেই অর্থে আমাদের এখানেও ক্যাটালগ করার সময় আমরা পরের অংশটা অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলা যায় বড় একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। হলো একটা দৃষ্টিভঙ্গিতে। আবার যদি মনে করো যে অথরিটেটিভ লিস্টে তুমি হুজ হু ওয়াজ হু এই যদি গুলো দেখো, তাহলে আমাদের এখানকার অথর রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো কিন্তু তুমি অনেক সময় দেখবে যে এগুলো হচ্ছে তার পরের নামটা দিয়েই সেগুলো লিস্টেড হয়ে আছে। তো আমরা সেইভাবে আমরা একটা ভাবনা চিন্তা করে লাইব্রেরির ইউজার্স, তারপরে লাইব্রেরির ক্যাটালগ কারা কারা ব্যবহার করবে, এই সমস্ত গুলো ভেবেই যদি দেখা যায় যে আমাদের লাইব্রেরির ক্ষেত্রে আমাদের শুধু লোকাল ইউজার্সরাই ব্যবহার করবে, সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথটাই রাখতে পারি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাখতে পারি। যদি নাম আমরা কোনো মানে রকম আলাদা করে করলাম না, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যদি চট্টোপাধ্যায়কে আগে নিয়ে আসি অ্যাজ এন্ট্রি এলিমেন্ট, তাহলে চট্টোপাধ্যায়টায় লিখবো, লিখে কমা দেব, দিয়ে তারপরে আমরা দেব শরৎচন্দ্র। আর যদি শরৎচন্দ্রই চট্টোপাধ্যায় রাখি তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইভাবে আমরা লিখব। তুমি দেখবে এই যে কি বলা যায় তোমার এই যে হেডিং ফর দা পার্সন, সেইখানে তুমি দেখো পরবর্তীকালে প্রচুর এক্সাম্পল, মানে পরবর্তী পেজে দেখো প্রচুর এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন এলাকার নামের দৃষ্টিভঙ্গিতে, প্রচুর এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এই এক্সাম্পল গুলো একটু দেখে নেবে। আর মোটামুটি ভাবে আমি যেটা বললাম যে নামের যে অংশটা দিয়ে সে বেশি পরিচিত সেই অংশটা আমরা আগে রাখবো। আর যদি দেখা যায় যে নামের প্রথম অংশটা দিয়েই বেশি পরিচিত, তাহলে সেটাকেই আগে রেখে নর্মালি তার পুরো নামটা লিখে যাব। আর যদি দেখা যায় যে নামের অন্য পার্ট দিয়ে বেশি পরিচিত, তাহলে সেই পার্টটাকে আগে রাখবো, রেখে কমা দেব, দেওয়ার পরে বাকি যে নামটা থাকবে সেইটা তারপরে লিখে দেব। হলো? এই হচ্ছে অথরের নাম লেখার ক্ষেত্রে নিয়ম, মানে যে কোনো ব্যক্তির নাম, অথর বলে কথা না, সে কোলাবোরেটর হোক ইত্যাদি ইত্যাদি শুনি। বুঝতে পারলে? স্যার আমরা তাহলে আমাদের এইখানে মানে বাঙালি অথরদের ক্ষেত্রে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাহলে সেখানে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করব। আর ওই দিকে যদি আমরা অ্যালবার্ট আইনস্টাইন করি তাহলে আইনস্টাইন অ্যালবার্ট করব। হুম। তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন বেশিরভাগ ক্ষেত্রে চট্টোপাধ্যায় শরৎচন্দ্র দিয়েই করছে, কারণ এই ক্যাটালগ মানে কি বলা যায় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গার লোকেরা ব্যবহার করতে পারে। তারা কিন্তু চেনে চট্টোপাধ্যায় হিসাবে, তারা রবীন্দ্রনাথকে চেনে টেগোর হিসাবে। এরকম একটা মানে কি বলা যায় দু ধরনের বিষয় আছে। তবে রুলটা আমি তোমাদের দেখালাম, নামের যে পার্টটা দিয়ে সে ইউজার মহলে বেশি পরিচিত, অথরিটেটিভ লিস্টে তার নামটা যেভাবে লেখা থাকবে আমরা সেইভাবে লেখকের নাম লিখব, পার্সনস নেম লিখবো, নট লেখক। সে যদি তারপরে যদি এডিটার হয় এডিটার হিসেবেও তার নাম সেইভাবে লিখবো ইত্যাদি। ব্যাপারটা বোঝা গেল?
দেখো কিছু জিজ্ঞাসা আছে কিনা। এবার তার নামের সঙ্গে যদি কোনো স্যালুটেশন থাকে সেগুলো বাদ দিয়ে দেবো, ডক্টর, প্রফেসর, হ্যাঁ, না কি বলা যায়, ইত্যাদি যা নামের সঙ্গে যুক্ত থাকবে সেইগুলোকেও আমরা বাদ দিয়ে তারপরে নামটা লিখব। দেখো কিছু জিজ্ঞাসা আছে কিনা। কি হলো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কোনো জিজ্ঞাসা নেই স্যার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটার ক্ষেত্রে কি ওয়াইন ডাইন আমরা তাকে অথর হিসাবে তাকে রাখবো, তাহলে তাকে মেন এন্ট্রি হেডিং এ রাখবো। তাহলে ডেসক্রিপশন পার্টটা হয়ে গেছে। ডেসক্রিপশন পার্টের মাথায় আমরা ফার্স্ট ইন্টেনশন থেকে তাহলে মানে কি অর্পণ কি হবে নামটা, তাহলে কিভাবে লিখবো? ডাইন কমা ওয়েন করতে পারি। হ্যাঁ, পারি না, করব। করবো, হ্যাঁ, ঠিক ওটা আছে, দিয়ে করবো। হ্যাঁ, তাহলে সেইভাবে করো। তাহলে আমাদের মেন এন্ট্রি হেডিং হলো। এইবার এই বইয়ের ক্ষেত্রে আর কাকে কাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব। অ্যাডেড এন্ট্রি লিস্টে বলে দেওয়া আছে, যে শুনে নাও, এইগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে নেবে। আমরা যদি মেন এন্ট্রি টাইটেলকে দিয়ে না করে থাকি, তাহলে প্রতিটা ডকুমেন্টে টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব। আমরা এই যদি বইটায় কোনো কোলাবরেটর থাকে, অর্থাৎ এডিটর, ইলাস্ট্রেটর, কম্পাইলার, রিভাইজার, এটসেট্রা এটসেট্রা, তাহলে প্রতি ধরনের কোলাবরেটরের নামে আমরা অ্যাডেড এন্ট্রি করব। এবার সেইখানে কি আছে, আমরা যদি একজন কোলাবরেটর থাকে তার নামে করব, দুজন থাকে তাহলে আলাদা আলাদা করে দুজনের নামে অ্যাডেড এন্ট্রি করব, তিনজন থাকলে আলাদা আলাদা করে তিনজনের নামে অ্যাডেড এন্ট্রি করব, চার বা চারের বেশি সংখ্যক থাকলে আমরা ডেসক্রিপশন লেখার সময় প্রথম জনের নাম লিখবো। যদিও এটা এখনো তোমাদের আমি আলোচনা করিনি। প্রথম জনের নাম লিখবো, তারপরে 3 ডট মার্কস অফ অমিশন, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 8L কথাটা রাখবো। এবং সেই ক্ষেত্রে অ্যাডেড এন্ট্রি করবো, যাকে ডেসক্রিপশনে রেখেছি তাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করবো। তাহলে টাইটেলকে দিয়ে অবশ্যই করব, যত কোলাবরেটর থাকবে তাদেরকে দিয়ে করব, হলো। তারপরে সিরিজকে দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি করব, আর সাবজেক্টকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব। তাহলে এই এই যে পার্টিকুলার প্রবলেমে এইখানে আর কি আছে, অথর ছাড়া, অথর একজনই আছে, তাই তো? আর এখানে কোনো কোলাবরেটর আছে? এই পার্টিকুলার না স্যার, প্রবলেমে কোনো কোলাবোরেটর নেই। কোলাবরেটর নেই, তাহলে কোলাবরেটরের নামে অ্যাডেড এন্ট্রি হচ্ছে না। তাহলে টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হবে, আর হ্যাঁ স্যার, হবে টাইটেল কাকে দিয়ে দিয়ে? হবে, সিরিজ হবে দিয়ে হবে স্যার, সিরিজ আছে, সিরিজকে দিয়ে হবে, আর সাবজেক্টকে দিয়ে হবে। সাবজেক্ট, হ্যাঁ। বোঝা গেল? সাবজেক্টকে দিয়ে আমাদের অ্যাডেড এন্ট্রি হবে। তাহলে সাবজেক্টকে দিয়ে, তাহলে আগে দেখো, আমি তোমাদের একটা অ্যাডেড এন্ট্রি কিভাবে লিখবো আমরা ট্রেসিং এ, তার একটা লিস্ট তোমাদের পাঠিয়েছি, তোমাদের বলা হয়েছে, তোমরা লিখে নিয়েছো, হ্যাঁ স্যার। আছে তো? তাহলে সেইখানে প্রথমে প্রথমে কার নামে অ্যাডেড এন্ট্রি করব? প্রথমে সাবজেক্টকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব, মানে ট্রেসিং এ যে লিখবো, ট্রেসিংটা বুঝলে তো? তাহলে আমরা মেন এন্ট্রি হেডিং করলাম, তারপরে ডেসক্রিপশন করলাম, তারপরে বলছি মেন এন্ট্রি ছাড়া আর বাকি যাকে যাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব তার একটা লিস্ট। ডেসক্রিপশন হয়ে যাওয়ার পরের লাইন থেকেই আমরা লিখবো, সেটাকেই বলা হচ্ছে ট্রেসিং। অর্থাৎ আর কাকে কাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করছি সেইগুলো একটা আমরা লিখবো। তাহলে সেইটা লেখাটা কোথা থেকে শুরু করব? যেখানে ডেসক্রিপশন শেষ হয়ে গেছে তার পরের লাইন থেকে শুরু করব, এবং আমরা এখানে পরপর পরপর কাদের কাদের নাম লিখবো সেই রকম একটা লিস্ট তোমাদের কাছে আমি আগে লিখে মানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, সেই জায়গাটা বার করো, আছে তো? হ্যাঁ স্যার, বার করেছি। তা বার করে সেখানে প্রথমে কি আছে? প্রথমে স্যার সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি আছে। সাবজেক্ট অ্যাডেড। এবার হ্যাঁ। বলছে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি আমাদের করতে,
এবং এই যে সাবজেক্টের নাম লিখবো সেই সাবজেক্টের নামটা একটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট নেম দেব। অর্থাৎ অথর যে কোনো ধরনের যে সাবজেক্ট এই টাইটেলে যে নেমই ব্যবহার করুক না কেন, আমরা স্ট্যান্ডার্ড নাম ব্যবহার করব। অর্থাৎ একটা সাবজেক্টের নেম যেভাবে আমরা প্রথম মানে কোনো একটা ক্যাটালগে যদি করে থাকি পরবর্তীকালে সমস্ত ক্যাটালগে করব। যেমন অনেক সময় আছে মানে একই অর্থে মানে মানে অর্থ একই কিন্তু একাধিক টার্মে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। যেমন আমি একটা জিনিস একটা মানে সহজ উদাহরণ বলি বাংলাতে বলি। সেটা হচ্ছে একটা বই প্রকাশিত হয়েছে মেরুদণ্ডের ব্যথা। দেখো একটা বই প্রকাশিত হয়েছে তার টাইটেল হচ্ছে মেরুদণ্ডের ব্যথা। আর একটা বই প্রকাশিত হয়েছে অন্য একজন অথর লিখেছে, সে লিখেছে শিরদাঁড়ার পীড়া। কি শোনা গেল? হ্যাঁ স্যার। তাহলে দুটো বইয়েরই কিন্তু বিষয়বস্তু এক। তাহলে পেছনে এই যে যে মেরুদণ্ড বা শিরদাঁড়া একই জিনিস, পীড়া বা ব্যথা একই বিষয়। তাহলে এবার আমাদের নির্বাচন করতে হবে এই টার্মগুলোর মধ্য থেকে একটা টার্মকে আমাদের নির্বাচন করতে হবে, সেই টার্মটা দিয়েই আমরা বরাবর সাবজেক্ট হেডিং করব। তাহলে এইবার বলো এই টার্ম নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন মানে মানে কি বিষয়টাকে গুরুত্ব দিয়ে মানে এই দুটো টার্মের মধ্যে মেরুদণ্ড নেব না শিরদাঁড়া, পীড়া নেব না ব্যথা নেব? স্যার তাহলে যে সেই টার্মটা ক্ষেত্রে ইউজারদের মধ্যে বেশি প্রচলিত সেই টার্মটা নেব। তাহলে মানে লিটারেচারে যে টার্মটা বেশি ব্যবহৃত হ্যাঁ স্যার। হবে সেই টার্মটাকে আমরা নেব। তাহলে এই লিটারেচার এইটা এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে এইটা তো আর আমরা মানে যখন যখন মানে আমরা ক্যাটালগ করলে প্রত্যেকেই লিটারেচার দেখে দেখে করব তা তো হয় না। সেই জন্য এই ক্যাটালগ করার জন্য একটা এই সাবজেক্ট হেডিং করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। হলো আমরা এশিয়ারে একটা পদ্ধতি অনুযায়ী করব, সিসিসি তে আর একটা পদ্ধতি অনুযায়ী করব। যেটাই করি না কেন একবার যে টার্মটা ব্যবহার করব পরবর্তীকালে যত ক্যাটালগ করব প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সেই সেম নেমটাই বা সেই সেম সাবজেক্ট নেমটাই আমরা ব্যবহার করব। বোঝা গেল? তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড টার্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে এই স্ট্যান্ডার্ড সাবজেক্ট টার্ম আমরা কি ইউজ করব সেটা হচ্ছে আমাদের এই এশিয়ারের ক্ষেত্রে, যদিও এশিয়ারের রুলে কোনো কথা বলা নেই, তবে আমাদের লাইব্রেরি এক্সপেক্টে যেমন আমরা এখানে মানে আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং থেকে সাবজেক্ট লিস্ট করাই। এই শেয়ার্স লিস্ট অফ দেখবে এবছর তোমাদের এই সাবজেক্ট ক্যাটালগের উপরে ওই বোধহয় 205-এ অথবা 204-এ বোধহয় 205-এ সাবজেক্ট ক্যাটালগিং এর একটা থিওরি পার্ট রয়েছে। অর্থাৎ সেইখানে শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং, আরো রয়েছে লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং, তারপরে মেডিকেল সায়েন্সে রয়েছে মেশ সাবজেক্ট হেডিং। এরকম বিভিন্ন মানে সাবজেক্ট ফিল্ডের উপরে এরকম স্ট্যান্ডার্ড সাবজেক্ট হেডিং লিস্ট রয়েছে। তো আমরা যে কোনো একটা সাবজেক্ট হেডিং লিস্টকে ফলো করে আমরা সাবজেক্ট নির্বাচন করব। তাহলে আমাদের কাছে রয়েছে বা আমরা ফলো করব শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং। তাহলে শেয়ার্স লিস্ট থেকে আমরা সাবজেক্ট হেডিংটা নির্বাচন করব। এবার কিভাবে করব? তোমরা তোমাদের সামনে শেয়ার্স লিস্টটা নিয়ে আসো, যদি তোমার কাছে থেকে থাকে ভালো, তা নাহলে যেখানে রাখা আছে বাড়িতে সেখান থেকে শেয়ার্স লিস্টটা নিয়ে বসো। শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিংটা নিয়ে নাও সঙ্গে। নিয়েছো? শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং হ্যাঁ সঙ্গে স্যার নাও। নিয়েছি। হ্যাঁ স্যার নিয়েছি। নিয়েছো? আচ্ছা, এবার একটা জিনিস বলি, যে কোনো ডকুমেন্টে যখন সাবজেক্ট হেডিং লিস্ট এই সাবজেক্ট কি বিষয়বস্তু নিয়ে বইটা ডিল করছে সেটা যখন আমরা ভাববো তখন আমরা একটা তো বই আমার হাতে আছে,
তাহলে বইয়ের কোথা থেকে বুঝবো যে এই বিষয়বস্তুটা কি হতে পারে? কোন কোন বইয়ের কোন তথ্য দেখে আমরা বুঝবো যে বইটার মধ্যে কোন বিষয়বস্তু নিয়ে আলোচিত হচ্ছে? টাইটেল বলো দেখে কেউ। বুঝবো। হ্যাঁ, বইয়ের বলো। টাইটেল দেখে বুঝবো। বইয়ের টাইটেল একটা সোর্স। অনেক সময় ফ্যান্সিফুল টাইটেল থাকে, হলো টাইটেল যা অ্যাকচুয়ালি বইয়ের বিষয়বস্তু আলাদা, হলো এই রকম থাকে। তাছাড়া আচ্ছা, টাইটেল ছাড়া আর আর কি দেখে বুঝবো? স্যার কন্টেন্ট পেজ থেকে। কন্টেন্ট পেজ থেকে বুঝবো। স্যার আর কি? প্রিফেস এরিয়া থেকে প্রিফেস স্যার। অনেক দূরের বিষয়, প্রিফেস অনেক দূর, অবশ্যই প্রিফেস, কিন্তু প্রথমত যেটা হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ও যেটা বললো কন্টেন্ট পেজ, সিরিজ নেম তারপর দিয়েও বোঝা যায় স্যার অনেক সময়। কি বলো? সিরিজ দিয়েও বোঝা যায় কোন সিরিজের বই, তাহলে সেই কন্টেন্ট থাকবে বইটা। এটা 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 খুব পপুলার নয়। তার আগে পপুলার কতগুলো আছে? টাইটেল হলো, তারপরে কন্টেন্ট পেজ হলো, তাছাড়া টাইটেল পেজ, কন্টেন্ট পেজ, আর সুমিত যেটা বললো প্রিফেস, সেটা আর একটু পরে, সেটাও আমি মানে সেটাও আছে, একটু পরে বলছি। তার আগে আরো ইম্পর্টেন্ট কিছু আছে, রাদার দ্যান সিরিজ। ওরে, কারুর মাথায় কি ঢুকছে না? বইয়ের একটা জ্যাকেট থাকে না? কোনো কোনো বইয়ের, সব বইয়ের থাকে না, কিন্তু অনেক বইয়ের জ্যাকেট থাকে তো। এরম এরম কথা বলেছিলাম কোনোদিন? হ্যাঁ স্যার বলেছিলেন। তাই জ্যাকেটের কোথাও কি বইটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে? হ্যাঁ স্যার পেছনের দিকে থাকে অনেক সময়। কোথায় 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 বলো? স্যার অনেক জ্যাকেটের সময় সামনে বা পেছনে থাকে। সামনে না পেছনে, একটা কথা কনফার্ম হয়ে বলতে পারে না। আমি না স্যার বলেছিলাম মানে না? দুটো দুটো জায়গার মধ্যে যে কোনো একটাতে থাকে, মানে আমি বুঝতে সবসময় পেরেছি, তা সামনে। সেইটার মধ্যে একটা জায়গা কেন বলো না? কনফার্ম হয়ে কথা বলতে হবে তো। তাহলে যেটা ওই যে আমি যেটা বললাম, বইয়ের জ্যাকেট, বইয়ের জ্যাকেট হচ্ছে অনেকগুলো ভাঁজ থাকে, সেসব আগে বলেছি, দেখিয়েছি। রিয়া একটা তার ছবিও পাঠিয়েছিল জ্যাকেটে। হ্যাঁ, ওইগুলো, তাই না, ফার্স্ট সেমিস্টারে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রিয়া একটা ছবিও পাঠিয়েছিল, সুন্দর জ্যাকেটের একটা ছবি পাঠিয়েছিল। তাহলে বুক জ্যাকেট, বুক জ্যাকেটের যে মানে মানে ফ্রন্ট সাইডের ইনসাইড যে ফ্ল্যাপটা, ছোট ফ্ল্যাপটা ভেতরে ঢোকানো থাকে ভাঁজ করার জন্য, মানে মলাটের মতো খানিকটা বলা যেতে পারে। তাহলে সেই ইনসাইড ফ্ল্যাপে অ্যাবাউট দ্য ডকুমেন্ট দেওয়া থাকে। আর অর্পিতা, পেছনের দিকে যেটা থাকে, পেছনের যে ইনসাইড ফ্ল্যাপ, মানে ব্যাক সাইডের, সেইখানে সাধারণত অ্যাবাউট দ্য অথর, অথর সম্পর্কিত তথ্য থাকে। আর ব্যাক সাইডে সাধারণত সেই পাবলিশার্স এর আর কি কি বই আছে, পাবলিকেশন, সেইগুলো সম্পর্কিত তথ্য থাকে। বোঝা গেল? হুম। তাহলে যদি বইয়ের জ্যাকেট থাকে, তাহলে বইয়ের জ্যাকেট থেকে আমরা তথ্য পেতে পারবো। তারপরে আর কোথা থেকে পাবো? এরপরও আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তারপরে আমি প্রিফেসটা বলবো। বুঝলে? এ কিন্তু 1 বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এসেছিল, আমরা বইয়ের সাবজেক্ট কোথা থেকে জানতে পারবো। তাহলে প্রথমে বলবো টাইটেল, তারপরে বলবো কন্টেন্ট পেজ, তারপরে বলবো বুক জ্যাকেট, তারপর বইয়ের একদম পেছনে কি থাকে? ইন্ডেক্স থাকে বইয়ের, জানো? বইয়ের একদম পেছনে অনেক বইয়ের ক্ষেত্রে ইন্ডেক্স থাকে, জানো? এইমাত্র ক্যাটালগ করতে গিয়ে দেখেছো হ্যাঁ না, স্যার, হ্যাঁ ইনক্লুড স্যার। থাকে। বিবলিওগ্রাফি অ্যান্ড ইন্ডেক্স, পেজ নাম্বার বলে দিয়ে দেওয়া আছে, তাহলে ইন্ডেক্স থাকে। তাহলে ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে এখানে যে ইম্পর্টেন্ট টার্ম গুলো আছে, কি টার্ম, পার্টিকুলার ডকুমেন্টের কি টার্ম, তাহলে কি টার্মটা কি রিপ্রেজেন্ট করবে? ডেফিনেটলি সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করবে। তুমি যদি এই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস তোমার কাছে রয়েছে, তাহলে তার পেছনে যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটা খুলে দেখবে,
সবই কিন্তু এই ক্যাটালগিং সম্পর্কিত রুল সম্পর্কিত ক্যাটালগিং রুল সম্পর্কিত টার্ম সেখানে লিস্টেড রয়েছে। ইউজার্সরা যে সমস্ত কি টার্ম দিয়ে বইটা খুঁজতে চায় তারা ইন্ডেক্স দেখে খুঁজতে পারে। তাহলে ইন্ডেক্সটা একটা সাবজেক্টকে ইন্ডিকেট করে যে কি জাতীয় বিষয়বস্তু বইটা। আমরা বেসিক্যালি টাইটেল, তারপরে কন্টেন্ট, তারপরে বুক জ্যাকেট থাকলে বরঞ্চ টাইটেলের পরেই বলতে পারি বুক জ্যাকেট, তারপরে হচ্ছে কন্টেন্ট পেজ, তারপরে হচ্ছে বইয়ের মধ্যে যদি ইন্ডেক্স থাকে সেই সব জায়গা থেকে আমরা বিষয়বস্তুটা জানতে পারবো। এবং সেখানেও যদি ক্লিয়ার না হয় তখন আমরা প্রিফেজ ইন্ট্রোডাকশন পড়বো, পড়ে বইটার বিষয়বস্তু কি বোঝার চেষ্টা করব, হয়ে আমরা বইটার বিষয়বস্তু জানতে পারবো। বোঝা গেল? আমরা যখন মানে রিয়েল সেন্সে ক্যাটালগ করব তখন লাইব্রেরিতে এই পদ্ধতি অনুযায়ী করে থাকবো। হলো বোঝা? হ্যাঁ স্যার। এখানে তো হ্যাঁ, হাতে আছে খালি টাইটেল, তাহলে এখানে টাইটেলটা কি? প্যালেসেস অফ ইউরোপ। তাহলে এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেল দেখে এই বইয়ের বিষয়বস্তু হিসাবে কি চিহ্নিত করতে পারি? যার যার মাথায় যে সমস্ত বিষয়বস্তু নিয়ে মানে মাথায় আসে সেগুলো একটু বলো। বইটার টাইটেল হচ্ছে প্যালেসেস অফ ইউরোপ। কি বিষয় নিয়ে আলোচিত হতে পারে বইটার মধ্যে? স্যার ইউরোপের বিভিন্ন প্যালেস। কি বলা যায়? ইউরোপের বিভিন্ন প্যালেস। হ্যাঁ, তাহলে ইউরোপের বিভিন্ন প্যালেস হলো। এছাড়া আর কি মাথায় আসতে পারে? সেই তুমি তো আগে ইউরোপের স্থাপত্য নিয়ে আলোচনা করছে। এছাড়া স্যার যেমন আর্কিটেকচার। এটা হতে পারে। ঠিক আছে। তা আর যেরকম অর্পিতা প্রথম দিকে কিন্তু বলেছিল ইউরোপের বাড়ি, আমি যদি ঠিক শুনে থাকি, এটা বলেছিলে? না স্যার প্যালেস বলেছিলাম। আচ্ছা, প্যালেসই বলেছিলে। তাহলে এটা বাড়ি, বিল্ডিং এরকমও কিছু ভাবতে পারি। তাহলে আমরা এইবার এই শেয়ার্স লিস্টটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে এবং তার কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি যাতে তোমরা কি বলা যায় বইয়ের থেকে সাবজেক্ট হেডিং বার করতে সুবিধে হয়। তাহলে এটা এনেছো, তাহলে প্রথম আমরা যেটা বলতে পারি যদি প্যালেস থাকে এইখানে লিস্টে কিন্তু প্রেসক্রাইব করতে হবে যে এই টার্মটা সাবজেক্ট হেডিং হিসেবে ব্যবহার করা যাবে, তবেই আমরা ব্যবহার করব। তাহলে দেখো প্যালেস আছে কিনা। এই যে দেখো আগের দিনকে অনেকেই কিন্তু টাইটেল লেখার সময় প্লেসেস লিখে ফেলেছো। তা আমি বলছি যে ক্যাটালগের যদি কোনো তথ্য ভুল লেখো তাহলে কিন্তু তার পরবর্তীকালে তোমার প্লেসেস, তাহলে প্লেসেস আর প্যালেসেস তো আলাদা, তাহলে তোমার সাবজেক্ট হেডিং এর জায়গাটা ভুল হয়ে যাবে। তো সেই জন্য একটু আমাদের ভাবনা চিন্তা করে সাবজেক্ট হেডিং গুলোকে মানে আগে নির্বাচন করতে হবে। মানে আমরা ঠিক করব, ঠিক করে এবার প্রায়োরিটি অনুযায়ী পর পর খাতায় লিখে নিতে পারি যে এই সাবজেক্ট হেডিং হতে পারে। তারপরে আমরা শেয়ার্স লিস্ট থেকে দেখে শুনে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট টার্মটাকে খুঁজে বার করব। এটা সম্পূর্ণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে। দেখি সেখান থেকে প্যালেসেস এরকম পাচ্ছ কিনা দেখো। অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে, যদিও এটা রিলেটিভনেস আছে, তারপরে আবার একটু ডান দিক সরে গিয়ে আরো হ্যাঁ মানে স্যার তার পেয়েছি। মধ্যে রয়েছে হলো প্যালেসেস, সেইটা পাচ্ছ কিনা। পেয়েছো? আর কে হ্যাঁ পেয়েছো? স্যার। আর কেউ পেয়েছো? হ্যাঁ স্যার প্যালেসেস পেয়েছি। পেয়েছো? আর কেউ? পেয়েছি স্যার। আরো কেউ কেউ বলো। আরে একটু তো বেশি জনকে পেতে হবে। হ্যাঁ স্যার পেয়েছি। পেয়েছো? বাহ, প্যালেসেস। এবার বলে ফেলো পেজ নাম্বারটা কত? স্যার 571। 571 প্যালেসেস পেয়েছো? আচ্ছা, তারপরে কি লেখা আছে? মে সাবডিভিশন, মে মানে মানে সাবডিভিশন জিওগ্রাফিক্যাল হলো। সাবডিভিশন আমরা ভাগ করতে পারি মানে জিওগ্রাফি অনুযায়ীও করতে পারি। তাহলে 7 to 8.8 একটা জিনিস মনে রাখবে,
যে টার্মটা আমরা ভাববো সেটা এখানে থাকবে কিনা এই মানে লিস্টে আমাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে। যদি না পেলাম তাহলে সেই সাবজেক্ট হেডিং দিতে পারবো না, আর যদি পেলাম তাহলে আমাকে এই বিষয়টা বুঝতে হবে। এইখানে প্যালেসেস বলে কিন্তু ডিডিসির ক্লাস নাম্বার দেওয়া আছে, সব ক্ষেত্রে কিন্তু নেই। দেখো বিটি দিয়ে বিল্ডিংস এর কিন্তু ক্লাস নাম্বার দেওয়া নেই। তাহলে যেখানে ক্লাস নাম্বার দেওয়া থাকবে না সেই সাবজেক্ট টার্মটা আমরা ইউজ করতে পারবো না। হলো, তাহলে ক্লাসিফিকেশন ডিডিসির ক্লাস নাম্বার থাকবে। তাহলে এখানে প্যালেসেস এর সঙ্গে ডিডিসির ক্লাস নাম্বার রয়েছে এবং বলে দিয়েছে যে জিওগ্রাফি সাবডিভিশন অনুযায়ী এই জিওগ্রাফিক্যাল সাবডিভিশনও আমরা এখানে অ্যাড করতে পারি, অর্থাৎ প্যালেসেস ড্যাশ দিয়ে আমরা ইউরোপ রাখতে পারি। বুঝতে পারলে, এইটা এখানে বলে দিয়েছে ইউরোপ। এবার ইউরোপটা রাখবো কিনা সেটাও সাবজেক্ট হেডিং, মানে সেই ইউরোপ হিসেবে সেইটা বলা যাচ্ছে কিনা, তাহলে আমরা ইউরোপও সাবজেক্ট হেডিং দেখবো। তার আগে বলছি যে আরেকটু বিশদ ভাবে কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এখানে যে প্রতিটা টার্মের সঙ্গে টার্মটাকে ঠিক মতো চেনার জন্য, সেই টার্মটাকে ঠিক মতো বোঝার জন্য তার বর্ডার টার্ম, তার ন্যারোয়ার টার্ম, তার রিলেটেড টার্ম, এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। হলো, দেখবে বিটি দিয়ে বর্ডার টার্ম, এনটি দিয়ে ন্যারোয়ার টার্ম, আর ইউজ অনেক ক্ষেত্রেই দেখবে যখন ইউজ আছে, যেমন দেখো প্যালেসেস এর পরেরটাই দেখো পেলিও বোটানি, সেখানে কিন্তু বলেছে ইউজ ফসিল প্ল্যান্টস। তার মানে তুমি এই যে প্যালিও বোটানি এটা তুমি ব্যবহার করতে পারবে না, ও বলে দিচ্ছে ইউজ ফসিল প্ল্যান্টস। তাহলে তোমাকে ফসিল প্ল্যান্টসে গিয়ে দেখতে হবে, আরো ভালো মতো বুঝতে হবে, সেগুলো আস্তে আস্তে আমি সেগুলোকে বলার চেষ্টা করি, হলো বোঝার চেষ্টা করি। তাহলে একটা টার্মের সঙ্গে টার্মটাকে ঠিক বোঝানোর জন্য আমরা এবার ধরা যাক অর্পিতা জানা। এবার আমি তোমার নাম জানি অর্পিতা জানা, এবার তুমি অর্পিতা জানা আরো অনেক কেউ থাকতে পারে, তাই তো? তাহলে অর্পিতা জানাকে আরো স্পেসিফিক ভাবে যদি পয়েন্ট আউট করতে হয়, বোঝাতে হয়, তাহলে আমার আর কি বলতে হবে অর্পিতা জানার সঙ্গে? স্যার কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করছি সেটা? আর শালি এছাড়া আর কোনো খবর জানে না। কমন সেন্স থেকে কি বলবো? কোন ডিপার্টমেন্টে বিলং করে? তুমি কোনো এটা তো ডিপার্টমেন্টে বিলং করো না, এই রকম যদি সিচুয়েশন হয় তাহলে কি হবে? তোমার পর অর্পিতা জানার পর কি বলবো অর্পিতাকে চেনার জন্য? অর্পিতার বাবার নাম, তাই তো? কি হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে বলা হবে ডটার অফ, বাবার নাম থাকবে। তাহলে এই যে বাবার নামটা দেওয়া হলো, তাহলে বাবার মানে অর্পিতার সঙ্গে বাবার মানে বাবা হচ্ছে তার বর্ডার টার্ম। কি বোঝাতে পারলাম? ওরে কি গো, বাকিরা কি বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, হ্যাঁ পেরেছি। স্যার, বুঝতে পেরেছি। বর্ডার টার্ম হলো। এবার ন্যারোয়ার টার্ম যদি হয় তাহলে অর্পিতার পরবর্তী জেনারেশন। কি বোঝাতে পারলাম কিনা? এনটি ন্যারোয়ার টার্ম, বুঝলে কিনা? স্যার আর একবার বলবেন এই ন্যারোয়ার স্যার টার্মটা? ন্যারোয়ার টার্মটা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, মানে নেক্সট জেনারেশন, অর্পিতার সন্তান সন্ততিদের নাম হবে এই ক্ষেত্রে ন্যারোয়ার টার্ম। মানে আমি একটা পয়েন্ট অফ ভিউতে বলছি, নট নেসেসারি, আমি একেবারে সহজ করে বোঝার জন্য এটা বলছি। কি বোঝাতে পারলাম? সেটা হচ্ছে ন্যারোয়ার টার্ম। এবার রিলেটেড টার্ম কি বলবো? অর্পিতার পরিচয়ের ক্ষেত্রে তাকে তার রিলেটেড টার্ম কি চিহ্নিত করব? আবার ন্যারোয়ার টার্ম কিন্তু এমনও হবে, তার কি বলা যায়, তার জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মামার ছেলে, মানে সন্তান, তারাও কিন্তু ন্যারোয়ার টার্ম হলো। বর্ডার টার্মে যেমন বাবা, তারপরে দাদু, তারপরে আরো তার উপরের পুরুষ,
এগুলো হবে সব বর্ডার টার্ম। বুঝতে পারলে? তাহলে বর্ডার টার্ম, ন্যারোয়ার টার্ম একটু ধারণা হচ্ছে? দেখো এখানে প্যালেসেস এর সঙ্গে দিল বিল্ডিং। ঠিক বিল্ডিং বললে প্যালেস বোঝা যাবে না, কিন্তু প্যালেসেস এর একটা রিলেটেড বলা যেতে পারে বর্ডার টার্ম হচ্ছে বিল্ডিং। দেখো একটু মেলাতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এবার হচ্ছে রিলেটেড টার্ম। এবার অর্পিতা জানা, আমি ধরা যাক বাবার নামও জানি না, কি বলা যায়, সে কোথায় থাকে হয়তো সেইটুকু জানলাম। মনে করো আমি অর্পিতার বাড়ি যাব, তাহলে অর্পিতার বাড়ি আমি হয়তো ঠিকানাটা জানলাম যে ও দমদমে থাকে, বা ধরা যাক দমদমের একটা স্পেসিফিক জায়গাও জানি, কিন্তু পুরোটা জানি না। হয়তো ধরা যাক যে পাড়ায় থাকে সেই পাড়াটাও জানি। গিয়ে এবার আমি বললাম অর্পিতা জানা। এবার যদি পাড়ার পুরনো বাসিন্দা হয়, তো অর্পিতারা তো বোধহয়, যে আমার যা মনে হয়, খুব একটা পুরনো বাসিন্দা নয়। যেমন মানে আমার যতটুকু ইসের মধ্যে রয়েছে, এই যে যেরকম অনেক দিন ধরে, যেমন আমি আমার এখানে অনেক দিন ধরে আছি, আমার জন্ম এখানে, আমার বাবাও দীর্ঘদিন ধরে এখানে আছেন, আমাদের একটা বাই নেম পরিচিতি আছে, হলো। তো তেমনি আর ওটা ওটা যেহেতু শহর, সেখানে একটু এই জাতীয় ইটা কম। কিন্তু আমি যদি রিয়া সাহার কথা বলি, তাহলে রিয়া সাহারা অনেক দিন ধরে রয়েছে। আচ্ছা, রিয়ার পাড়াতে গেলাম, পাড়াতে গিয়ে আমি রিয়া সাহা, রিয়া সাহা, আচ্ছা ঠিক আছে, সাহা অব্দিও জানি, রিয়া সাহা খোঁজ করলাম। এবার রিয়ার কি বলা যায়, এলাকার লোকজন কিন্তু রিয়া নামে চেনে না, তার ডাক নামে জানে, হলো। কি ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার। তাহলে আমি রিয়াকে খুঁজে পাবো না, লোকে ঠিক ঠিক বলতে পারবে না, তখন কিছু রিলেটেড টার্ম বলতে হবে। এবার রিয়ার কি 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 রিলেটেড টার্ম হতে পারে? ধরা যাক রিয়ার চুল হচ্ছে কোকড়ানো, তাহলে আমি বলতে পারি ওর কোকড়ানো চুল। এই হাইটটা একটা মোটামুটি বলতে পারি, তার গায়ের রং বলতে পারি। অর্পিতা জানার ক্ষেত্রে বলবো খুব ফর্সা, আর একজনের ক্ষেত্রে আর এক রকম, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এগুলো হচ্ছে রিলেটেড টার্ম। ভালো গান গায়, হলো। সে সব সময় কি বলা যায় শাড়ি পরে, বা সে সব সময় কোনো একটা স্পেসিফিক ড্রেস পরে, এই রকম। মানে আমি জাস্ট এইটাকে একটু সহজ করে বোঝানোর জন্য এইরকম বললাম। তাহলে এইখানে কিন্তু প্রতিটা টার্মকে সঠিক মতো চিহ্নিত করার জন্য বর্ডার টার্ম, ন্যারোয়ার টার্ম, রিলেটেড টার্ম, এইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে যখন আমরা কোনো সাবজেক্টের নাম আমরা উল্লেখ করছি, বা যে কোনো কনসেপ্টকে পরিষ্কার করে বোঝানোর জন্য রিপ্রেজেন্ট করব, এই স্ট্রাকচারকে বলা হয় থেসারা স্ট্রাকচার, হলো থেসারা স্ট্রাকচার। এটা কিন্তু সম্ভবত না এই সেমিস্টারে নেই, এই থার্ড সেমিস্টারে তোমাদের একটা পেপার রয়েছে, ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল সিস্টেম। সেইখানে কিন্তু এই থেসারাস সম্পর্কে, থেসারাস কি থিওরিটিক্যালি আমরা পড়বো, তার সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয়বস্তুর উপরে থেসারাসও আমরা তৈরি করব, হলো। আর এই থেসারাস তৈরি করার পরে পিএসএম স্যার একটা কম্পিউটারের কি বলা যায় প্রোগ্রামিং রয়েছে, যার মাধ্যমে এই কি বলা যায় থেসারাসের সমস্ত এন্ট্রি গুলো রেসিপ্রোকাল এন্ট্রি মানে জেনারেট করবে। এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে, রেসিপ্রোকাল এন্ট্রি বলতে কি বোঝায়? এইখানে দেখো, তুমি প্যালেসেস এর জায়গাটায় পেয়ে তুমি বিটি পেয়েছো বিল্ডিং, হলো। এইবার তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে এর প্রতিটারই উল্টো এন্ট্রি আছে, যেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল, হলো। এখানে যেরকম, তারপরে এই এই যে পেলিও বটানি, এই যে পরের এন্ট্রিটার, সেখানে রয়েছে ইউজ ফসিল প্ল্যান্টস। এই ফসিল প্ল্যান্টস নিয়েও কিন্তু একটা এন্ট্রি রয়েছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, হ্যালো। তাহলে এবার তুমি বিটিতে, এই যে বিটি যেটা আমি বলছি যে রেসিপ্রোকাল এন্ট্রি, তাহলে এই বিল্ডিং,
এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই বিল্ডিং এ চলে যাও, এই জায়গাটায় না একটা ইন্ডিকেশন দিয়ে রাখো, কিছু পেপার টেপার ইত্যাদি দিয়ে রাখো, দিয়ে রেখে এবার বিল্ডিং জায়গাটা খোঁজার চেষ্টা করো। বিল্ডিং, স্যার পেয়ে গেছি বিল্ডিং, কত কত পেজ? স্যার পেয়েছি স্যার। 109 পাতায়, হ্যাঁ, 108 108 108 পাতায় স্যার বিল্ডিং, 108 পাতা 108 শেষ লিস্ট। পাতায় গিয়ে দেখো বিল্ডিং পেয়েছে, অ্যাকচুয়ালি এটা বিল্ডিংস আছে, তাহলে 109 পাতায় গিয়ে দেখো বিল্ডিংস আছে। হলো, এইবার এই যে তুমি বিল্ডিংস কথাটা পাচ্ছ, অনেক দূর কিন্তু বিল্ডিংসটা অনেক লম্বা। এবার বিল্ডিংস এর দেখো এইখানে কি কি দিয়েছে, দেখো ইউএফ মানে ইউজ ফর, এই বিল্ডিং এর জন্য ইউজ ফর এই জাতীয় সাবজেক্টের জন্য আমরা বিল্ডিংসই ব্যবহার করি। তারপরে রয়েছে এস এ মানে হচ্ছে আহ এস এটা কি, footnote না, দাঁড়াও 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 দেখে স্যার নিই সি একটু। অলসো, সি অলসো এসে। এসে হচ্ছে সি অলসো, তাহলে হ্যাঁ হ্যাঁ সি অলসো, না না সি অলসো হয়ে এত সব কথা বলবে, তাই ওখানে তুমি লিখে নিয়েছো অ্যাব্রিভিয়েশন লিস্টটা? তুমি কি এখানকার অ্যাব্রিভিয়েশনের জায়গাটা দেখে বলছো? হ্যাঁ স্যার। তাহলে তাই সি অলসো, ঠিক আছে। তাহলে এই এস এ হচ্ছে সি অলসো, এটা প্রথমে রয়েছে, হলো বইয়ের ফার্স্ট পার্টের দিকে রয়েছে, তাহলে সি অলসো এখানে রয়েছে। তারপরে দেখো এনটি, এতগুলো ন্যারোয়ার টার্ম। এবার এই প্রতিটা টার্ম যদি তুমি আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে রেসিপ্রোকাল এন্ট। এবং সেইখানে এনটিতে দেখো প্যালেসেস রয়েছে, দেখো এনটিটা দেখতে শুরু করো বিল্ডিংস এর, আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্যালেসেস রয়েছে। তাহলে এই হচ্ছে রেসিপ্রোকাল এন্ট্রির বক্তব্য, বিষয়। তাহলে এই রকম রেসিপ্রোকাল এন্ট্রি মানে আমরা একটু দেখে নেব যে আর কি কি হতে পারে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সহজ ভাবে পেয়ে গেলাম যে প্যালেসেস। তাহলে প্যালেসেস হচ্ছে এই বইয়ের সাবজেক্ট হেডিং। হলো, এটা খুব সহজে পাওয়া গেছে, এরপরে যে সবই খুব সহজে পাওয়া যাবে তা নয়, কিন্তু আমাদের এইরকম দেখে দেখে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো একটা মানে ফার্স্ট এক্সাম্পল হিসাবে এই যে সাবজেক্ট হেডিং ডেভেলপ করা, শেয়ার্স লিস্ট থেকে খুঁজে বার করা, সেই ক্ষেত্রে কারোর কিছু জিজ্ঞাসা আছে কিনা? স্যার ইউজের বিষয়টা কি বললেন স্যার, ওইখানটা বুঝতে পারিনি। কি ইউজ বিষয়টা কি বললেন ওইখানটা, মানে স্যার ক্লিয়ার হয়নি, নেটওয়ার্ক আমার কেটে কেটে গেছে। মানে যেখানে ওই যে ইউজ বলে রয়েছে সেইটা বলছে যে ওপরে যে টার্মটা রয়েছে তার সঙ্গে নিচে যে টার্মগুলো ইউজ ইউজ বলেছে, ইউজ ফর, হলো, তাহলে মানে এইটাই তোমাকে ওই টার্মের জন্য ব্যবহার করতে হবে। এগুলো আসুক না, আমাদের একদম স্পেসিফিক এক্সাম্পল আসুক, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তখন বলে। ওকে স্যার। হলো, একটা হ্যাঁ আছে স্যার। ইউজ আর একটা রয়েছে ইউজ ফর। হলো, ইউজ ফর আর একটা রয়েছে ইউজ ইত্যাদি। হলো, তো এইগুলো আমি পরে কিসের জায়গায় অন্তত এইটুকু হলো কিনা দেখো, প্যালেসেস বিষয়টা সাবজেক্ট হেডিং শেয়ার্স লিস্ট থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম কি পারলাম, এটা দেখ। এর মধ্যে কিছু জিজ্ঞাসা থাকলে বলো। স্যার আমরা প্যালেসেসটা চুজ করলাম অ্যাজ এ সাবজেক্ট হেডিং, কিন্তু ইউরোপটাকে কেন করলাম না? শুধু ইউরোপ করলে কি বিষয়টা বোঝা যাবে? ইউরোপটা করব বলছে তো, যে তুমি অ্যাড করতে পারো জিওগ্রাফিক নিয়ে, ওখানে বললো না, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে সাব ডিভাইড জিওগ্রাফি। কি বুঝলে কিনা দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ,
কিন্তু এবার যেটা বলতে ভুলে গেছিলাম, তোমার কথা মনে পড়লো, সেটা হচ্ছে তুমি এবার দেখে নাও যে ইউরোপ যেটা বলছি সেটা সাবজেক্ট হেডিং এ ইউরোপই আছে কিনা। তাহলে তুমি একবার ইউরোপ অ্যালফাবেটস এ চলে যাও। হ্যাঁ স্যার, 286 পেজ। 286, আচ্ছা দেখে নেই। হ্যাঁ, 286 পেজ। তুমি ইউরোপ পেয়েছো তো? তাহলে ইউরোপটা ইউরোপ হিসেবেই ব্যবহার করা যাবে। কি এটা বোঝা গেল কিনা দেখো। ইউরোপ এই যে দেশের নামটা, সেটা ইউরোপ হিসেবেই আমরা ব্যবহার করতে পারবো। বুঝতে পারলে? এখানে যেটা দেওয়া থাকবে আমাকে সেটাই করতে হবে। তাহলে এটা ইউরোপ আমি পেয়ে গেলাম। তাহলে আমি কি লিখবো? প্যালেসেস ড্যাশ দিয়ে ইউরোপ। প্যালেসেস ড্যাশ দিয়ে ইউরোপ, এটা হবে সাবজেক্ট ক্যাটালগ। তাহলে আমরা ট্রেসিং এ যেখানে ডেসক্রিপশন শেষ হয়ে গেছে, সবাই লিখে ভালো কিন্তু, যেখানে আচ্ছা উপরের মেন এন্ট্রি হেডিংটা দিয়ে দিয়েছো তো, অথরের নাম সেইটা লিখে দিয়েছো। তা অথরের নাম হয়ে গেলে ফুল স্টপ দাও, দিয়ে এবার ডেসক্রিপশনের পরে মানে পরের লাইনে সেকেন্ড ইন্ডেনশনে সিরিয়াল নাম্বার 1 যেভাবে নাম্বারিং গুলো করতে বলেছি ইন্দো অ্যারাবিক নিউমারালস এ নাম্বার দিয়ে, তাহলে এইবার প্যালেসেস তারপরে ড্যাশ দিয়ে ইউরোপ লেখো সাবজেক্ট হেডিং। দেখো এটা বোঝা যাচ্ছে, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। দীপান্বিতা আছো? ও হ্যাঁ স্যার আছি। দীপান্বিতা, হ্যাঁ স্যার বোঝা আছি। যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আর যেটা বলছি যে মধুমিতা, মধুমিতা হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ বেশ। স্যার। অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার, অর্পিতা বুঝতে পেরেছি। ব্যানার্জি, হ্যাঁ বেশ। স্যার। তারপরে বনিতা রায়, বনিতা রায়, নেই স্যার। বাহ, বনিতা রায় নেই। আমি সব একটু রেকর্ড করে রেখে দেই, তারপরে পরে বুঝতে না পারলে তো আর কিছু করার নেই। আজকে আজকে কত তারিখ? 5 তারিখ, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। আজ আজকে 5 তারিখ তো হ্যাঁ স্যার। হলো। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে বনিতা, আর কে অ্যাবসেন্ট? স্যার বলছি স্যার। স্যার বলছিলাম অভিজিৎ অ্যাবসেন্ট আছে, কিন্তু ও আমাকে মেসেজ করেছিল ওর আজকে ক্লাস আছে ওপেন কোর্সে। ও ডেটা সায়েন্স নিয়েছে, আজকে থেকে ওদের ক্লাস স্টার্ট হয়েছে 10টা থেকে 12টা অবধি। ও ডেটা সায়েন্স নিয়েছে, তার আজকে 10টা থেকে 12টা অবধি ক্লাস। ও, তাহলে এর পরে তো আমাদের ভাবতে হবে যে আমাদেরও তো হ্যাঁ স্যার। বৃহস্পতিবার আর মঙ্গলবার ফার্স্ট হাফটা ভাবতে হবে। ঠিক আছে, আমাদের এটা শুরু হোক, আমরা একটু নিজেরা কথা বলে নিই। তারপরে অভিজিৎ গেল, আর কে? আর স্যার প্রিয়া। রিয়া রায়, আর আর স্যার সবাই আছে স্যার। বেশ, তাহলে হলো। তাহলে ব্যাপারটা ব্যাপারটা বোঝা গেল তো? দেখো সাবজেক্ট হেডিং তৈরি করার খুব সহজ নয়, আজকে এটা খুব সহজে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে নাম্বার 1 হয়ে গেল। এরপরে আর যাকে যাকে দিয়ে আর এন্ট্রি করতে হবে, তাহলে কাকে দিয়ে করতে হবে? টাইটেলকে দিয়ে করতে হবে আর সিরিজকে দিয়ে করতে হবে, তাই তো? আর আর কাউকে দিয়ে করতে হবে? আর তো এখানে কোলাবোরেটর কেউ নেই, তাহলে টাইটেলকে দিয়ে করব আর সিরিজকে দিয়ে করব। টাইটেলকে দিয়ে যখন অ্যারের এন্ট্রি করব, তখন কিন্তু তাহলে সিরিয়াল নাম্বার 1 লিখি রোমানে, লিখে টাইটেল কথাটা লিখি, টিটা ক্যাপিটাল দিয়ে টাইটেল বলে ফুল স্টপ। টাইটেলটা লিখতে হবে না, অ্যাকচুয়ালি এন্ট্রিটা যখন করব তখন টাইটেল দিয়ে এন্ট্রি করব, কিন্তু এইখানে ট্রেসিং এ লিখবো টাইটেল। হয়েছে? তারপরে ফুল স্টপ দিয়ে রোমানে সিরিয়াল নাম্বার 2 দাও, দিয়ে ডট দাও, সিরিয়াল নাম্বার 2 দিয়ে ডট দাও। ওই যে অনেক সময় আমার নাম্বারিং করতে গিয়ে ব্রাকেট দিয়ে দেই না, ব্রাকেট দেবে না, ডট দাও, সিরিয়াল 2 লিখে ডট দাও। দিয়ে আর কাকে দিয়ে করব? সিরিজ, তারপরে লিখবো সিরিজ।
দেখো, আমি যে অর্ডারটা তোমাদের কাছে পাঠিয়েছি না মানে বোধহয় বলেছি, তোমরা লিখে নিয়েছো। ট্রেসিং এ পর পর আমরা কি লিখবো সেটা তোমাদের কাছে রয়েছে তো লিস্টটা। সেই লিস্টটা ধরে দেখো যে আমি যেভাবে বললাম সেটা ঠিক আছে কিনা। সেটা ঠিক আছে? আমি যেভাবে বললাম সেটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বেশ, তাহলে হলো। তাহলে এখন বিষয় হচ্ছে, তাহলে মেন এন্ট্রি হলো, ডেসক্রিপশন হলো, ট্রেসিং হলো, এটাকেই বলছে ইউনিট কার্ড। আমরা এর আগে থিওরিতে ইউনিট কার্ড সিস্টেম করেছি, তাহলে এটাকে আমরা ইউনিট কার্ড হিসাবে চিহ্নিত করব। তাহলে মেন এন্ট্রি ছাড়া আমাকে আর কটা কার্ড করতে হবে? 3টে। তাহলে আমরা এই 3টে কার্ড তোমরা নিয়ে নাও। হলো, তোমাদের কাছে ছাপানো বা হাতে লেখা বা যাই হোক কার্ডের এইগুলো রয়েছে ফরম্যাটটা, সেই এরপরে আর 3টে ফরম্যাট নাও। সেই 3টে ফরম্যাটের প্রত্যেকটার ক্ষেত্রে মেন এন্ট্রি হেডিংটা লিখে ফেলো। যেমন ভাবে এইটায় মেন এন্ট্রিতে যেমন হেডিংটা দিয়েছো, হ্যাঁ, অথরের নাম, ঠিক সেইভাবে অথরের নামটা কোথা থেকে লেখা শুরু করেছো? মেন এন্ট্রি হেডিং ফার্স্ট ইন্ডেনশন থেকে লেখা ফার্স্ট শুরু হবে। ইন্টেনশন। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইন্ডেনশন থেকে আমরা অথরের নাম লিখেছি, সেরকম আর বাকি 3টে কার্ডে আমরা ফার্স্ট ইন্ডেনশন থেকে সেইটা লিখে ফেলি, অথরের নামটা। লিখেছো? পরের 3টে কার্ড, এবার এই জন্য আমি বলছিলাম না, যেরকম অনেকেরই আমার মনে আছে, যেমন অর্পিতা, জানা, আরো অনেকে, মানে প্রবলেমটা আগে লিখেছো, তারপরে একটা কার্ডে মানে সেটা করেছো, কিন্তু সেইটা করলে আবার এই সমস্যা যে না না তুমি দেখো আমাদের এখানে কলকাতায় ব্রাঞ্চ বেশি, আমাদের কলকাতাতেই হবে। আমি বলছি ওরকম হয় না। তারপর আমি বললাম যে দেখো এখন অনেক বেড়ে গেছে, এরকম ভাবে আশা করে লাভ নেই যে হ্যাঁ আমাদের এখানেই হবে। তারপর বলছে যে বাড়ির কাছে যায় তাহলে ব্যাংকে হয়ে গেল ভ্যাকেন্সি ব্যবসাতে। সেটাই তো আমিও। তারপর আমাকেও বলছে আহ, যে আমার অনেক প্ল্যান ছিল, একটাও হলো না, দুম করে দিয়ে দিল। আমি জানি না, আমাকে বলছে, আমি বলছি, এতদিন পরে দিয়েছে, এক তো দিয়েছে কে জানি কে জানি কি প্ল্যান ভগবান জানে। এতদিন পরে এসেছে মেল, সবাই ভাবছে যে মেল এসেছে এটাই অনেক। আর ও বলছে যে না মানে আসলে ও ভেবেছে ও একটা মাস কি বললো আমার 1 মাস আগে, আমি ভেবেছিলাম 1 মাস ধরে পুরো একটা মাস আমার নষ্ট হলো। কি বলছে ভগবান জানে, কি বলতে চাইছে জানি না। বলছে কি প্ল্যান ছিল আমার, এই ছিল ওই ছিল। আমি বললাম, কি রে ভাই বলতে কি চাইছি, কেনা কে চাতে हो? আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ভাবলাম যে আর কি বলবো ওকে। তো আরে সত্যি আলাদাই লেভেল, আলাদাই লেভেল অন্য level। না না পরীক্ষা দিচ্ছে না, কারণ কি ও আমাকে যতটুকু, ও হ্যাঁ না ও সিজিএলটা আছে ওর মনে হয়। সিজিএলটা 18 তারিখ আছে বললো। সিজিএল তো 18 তারিখ আছে, আমিও দিতে পারবো না। আমি বললাম যে ও তো হবেই না 18 তারিখ, অসম্ভব। হ্যাঁ আমাকে সেদিন বলছিল যে হ্যাঁ যে এরকম ব্যাপার, আমার অনেক আমার একটু ইয়ে ছিল। তারপর কি সব বললো যেন, কি একটা বললো কি জানি না ওর, আমি বললাম না ও একদমই মানে খুব একটা মানে হ্যাঁ মানে খুব একটা মানে কোনো কিছুতে খুব একটা পার্টিসিপেট করেনি। মানে ডিবিটা অব্দি ভালো ছিল, ডিবিতে বেশ মানে নিজে থেকেই সবকিছু করে ধরে। হ্যাঁ মানে ডিবি অব্দি ভালো ছিল, ডিবি কোনো রকম চাপ টাপ নেয়নি, মানে বিন্দাস ছিল। আমি তাই ভাবছিলাম যে কি যাই হোক, ভালো। হ্যাঁ ও এমন ভাবে বলছে, বলছে না দেখো গতবার এরকম হয়েছিল, গতবার একজন হ্যালো স্যার। দিয়েছে,
এনজিওটা দিয়েছে। হ্যালো। হ্যাঁ সে আমি বুঝলাম, একজনকে দিয়েছে ওইখানেই আমাদের এই হেড অফ এই জোড়া অফিসেই দিয়েছিল, আর একজনকে দিয়েছিল মহাত্মা গান্ধী রোডে একটা ব্রাঞ্চ আছে এনজিও রোডে, ওইখানে একটা দিয়েছিল, আর একজনকে বাড়ির কাছে দিয়েছিল। বাড়ির কাছে বলতে কোথায় ঠিক আমি দেখো তো এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যালো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ এবার স্যার। কিন্তু স্যার কি হয়ে গেছিল? তোমাদের যে তিনটে, হ্যাঁ কিছু একটা হয়ে গিয়েছিল ফোনে? আরে হ্যাঁ, আমার ফোন বোঝো না, ওই অনেক সময় ওই সিনেমা টিনেমা যখন দেখি তখন ব্লুটুথটা অন করি, মাঝে মধ্যে ব্লুটুথ আবার ওইখানে অন হয়ে থাকে। আমি পরে দেখলাম যে ব্লুটুথ অন হয়ে আছে, তাই কথা হয়। সেটাকে অফ করলাম, এখন স্যার কেউ একজন কথা বলছিল ফোনে কারোর সাথে, তো সেই কনভারসেশনটা শোনা যাচ্ছিল। সেটা হতে পারে, সেটা হয়তো হতে পারে, যাই হোক। এখন আমি যেটা বলতে চাইছি, ওই দুটো করেছো কি, এই তিনটে মানে কার্ড নিয়ে সেইখানে হেডিংটা লিখেছো কিনা? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার লিখেছি। লিখেছো। এবার এইখানে কিন্তু হুবহু এবার ডেসক্রিপশনটাও লিখতে হবে। আমরা মেন এন্ট্রিতে যেমন করেছি, মেন এন্ট্রি, হেডিং, ডেসক্রিপশন আর ট্রেসিং, তাহলে এই চারটে কার্ডে যতগুলো কার্ড হবে প্রতিটা কার্ডেই সেটা লিখতে হবে। তাহলে সেটাই হবে ইউনিট কার্ড সিস্টেম। দেখো এইটা বোঝা গেল কিনা? যতগুলো এন্ট্রি করব, মেন এন্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডেড এন্ট্রি, সব এন্ট্রি গুলোই কিন্তু মেন এন্ট্রির মতো আগে পুরোপুরি কপি করে নেব। নিয়েছো? না না, এখন তো সেইটা করতে গেলে অনেকটা সময় লাগবে। বিষয়টা বোঝা গেল কিনা দেখো। তাহলে আমরা হ্যাঁ এখন স্যার আপাতত বুঝেছি। হ্যাঁ শুধু মেন এন্ট্রি হেডিংটা লিখলাম, তাহলে বাকিগুলো তোমরা পরে লিখে নেবে। হলো? তাহলে এইবার একটা একটা করে করব। তাহলে প্রথমটা হচ্ছে সাবজেক্ট রয়েছে প্যালেসেস। এই সাবজেক্ট হেডিংটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব। হলো? কেন লিখবো ক্যাপিটাল লেটারে? অনেক সময় দেখা যাবে যে সাবজেক্ট হেডিং আর হচ্ছে টাইটেল একই, তাহলে এটা বুঝতে যাতে সুবিধে হয় কোন কার্ডটা সাবজেক্টের রেসপেক্টে, কোন কার্ডটা টাইটেলের রেসপেক্টে। টাইটেলের কার্ডটা নর্মাল হ্যান্ডে লিখবো, সাবজেক্টের কার্ডটা ক্যাপিটাল লেটারে লিখবো। তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে প্যালেসেস, তাহলে প্যালেসেসটাই মেন এন্ট্রি হেডিং, যেখান মানে যে যে কি বলা যায়, আমরা ইসের উপরে লিখেছি, তাহলে তার ওপরে আমরা সেকেন্ড ইন্ডেনশন থেকে প্যালেসেসটা ক্যাপিটাল লেটারে লিখব। হলো? আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি কন্টিনিউ হয় তাহলে সেই রকম লাইন মানে সেই রকম স্পেস ছেড়ে আমরা অ্যাডেড এন্ট্রি হেডিংটা করব। দেখো আগে অনেক এক্সাম্পল তোমাদের কাছে পাঠানো হয়েছে, তাতে অ্যাডেড এন্ট্রি হেডিংও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তাহলে মেন এন্ট্রি হেডিং এর উপরে সেকেন্ড ইন্ডেনশন থেকে অ্যাডেড এন্ট্রি হেডিংটা লেখো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্যালেসেস, তাহলে লিখবো প্যালেসেস ক্যাপিটাল লেটারে লিখবো। হলো? তারপরে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে মানে স্যার টাইটেলকে ওখানে কি দিয়ে ইউরোপটা দেবো না?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ড্যাশ দিয়ে ইউরোপটা ইউরোপটাও দিয়েছি দেবো, স্যার। ইউরোপটাও দেবো, মানে যে সাবজেক্ট হেডিং করেছি সেটাই দেবো। তাহলে ড্যাশ দিয়ে ইউরোপটা ক্যাপিটাল লেটারে লিখ, তাহলে প্যালেসেস ওকে ড্যাশ ইউরোপ ফুল স্টপ হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এর পরের কার্ডটা হবে টাইটেল, তাহলে টাইটেলটা লিখবো কি বলা যায়, ওই একই রকম পজিশন থেকে লিখবো। এখানে হচ্ছে প্যালেসেস অফ ইউরোপ, টাইটেলটা রয়েছে প্যালেসেস অফ ইউরোপ, তাহলে সেইটা লিখি প্যালেসেস অফ ইউরোপ, সেখানে পিটা ক্যাপিটাল, ইউরোপের ইটা ক্যাপিটাল হবে, তাহলে সেইটা দিয়ে ফুল স্টপ দাও, হলো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। এরপরে তাহলে থার্ড কার্ডটার মধ্যে তাহলে এবার সিরিজের নামটা লিখি, সিরিজের নামটা কি আছে, সিরিজের তথ্যটা কি কি মানে কতটুকু লিখেছি আমরা, গ্রেট বিল্ডিংস অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার হ্যাঁ 6। নাম্বার 6, তাহলে ঠিক ওই রকমই স্কোয়ার সার্কুলার ব্র্যাকেটের মধ্যে লেখার দরকার নেই, আর একটা কার্ডে মেন এন্ট্রি হেডিং এর উপরেই আমরা গ্রেট বিল্ডিংস অফ ইউরোপ হলো, তারপরে সেমিকোলন দিয়ে নাম্বার কথাটা লিখে যেইভাবে সিরিজে লিখেছি সেইভাবে আমাদের অ্যাডেড এন্ট্রি হেডিং এও সেটা লেখো। স্যার এখানে সিরিজে লিখেছি গ্রেট বিল্ডিংস অফ দ্য ওয়ার্ল্ড কোলন সেমিকোলন দিয়ে 6, এখানেও কি সেরকমই লিখবো যে সেমিকোলন দিয়ে 6 একদম অনলি? একদম যেমন ভাবে লিখেছি তেমনি, শুধু ব্র্যাকেটটা দেব, হলো, শুধু ব্র্যাকেটটা দেব, হ্যাঁ তাহলে হলো। হ্যাঁ স্যার হ্যাঁ হয়েছে। স্যার। তাহলে এটার হ্যাঁ জন্য স্যার। কটা কার্ড হলো, স্যার এটার তিনটে। জন্য কার্ড হলো একটা মেন টোটাল এন্ট্রি 4টে হয়েছে, হ্যাঁ স্যার টোটাল একটা 4টে। মেন এন্ট্রি আর 3টে অ্যাডেড এন্ট্রি। টোটাল টোটাল 4টে কার্ড হলো। এই 4টে কার্ডই আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো, তাহলেই হয়ে যাবে ডিকশনারি ক্যাটালগ, বুঝেছো? যাক, এর মধ্যে যদি আর কারোর কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে বলো। তাহলে এইভাবে কমপ্লিট ফর্মে একটা ক্যাটালগ কার্ড করতে হবে, ক্যাটালগ এন্ট্রি করতে হবে। স্যার পরের কার্ডগুলোতে একদম ট্রেসিং অবধি কপি করবো তাই তো? মানে হ্যাঁ সবই একদম সেম। tracing। হ্যাঁ মানে হ্যাঁ ওটাই বলছি আর কি, একদম প্রথম টাইটেল প্রপার থেকে একদম ট্রেসিং অবধি। পুরো হুবহু কার্ডটা লিখবো, মেন এন্ট্রি হেডিং থেকে একদম এন্ড অফ ট্রেসিং। হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে শুধুমাত্র এই সময়ের জন্য আমি বললাম যে শুধুমাত্র মেন এন্ট্রি হেডিংটা দাও, বাকি তো কার্ডটা তোমার কাছে, মানে কার্ডের বাকি অংশ তো রয়েছে খালি, তো সেইখানে তুমি এবার বাকি যে ডেসক্রিপশন এন্ড ট্রেসিং আছে সেইটা পুরোপুরি লিখ। এইভাবে 3টে কার্ড কমপ্লিট হলো, তার মাথায় মাথায় অ্যাডেড এন্ট্রি হেডিং গুলো হলো। তাহলে প্রথম কার্ডটা অথরের অ্যালফাবেটস অনুযায়ী সাজাবো, দ্বিতীয় কার্ডটা সাবজেক্টের অ্যালফাবেটস অনুযায়ী সাজাবো প্যালেসেস অফ ইউরোপ, তৃতীয় কার্ডটা প্যালেসেস অফ ইউরোপ, তাহলে সেইটা টাইটেলটাও সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো। তারপরে সিরিজ হচ্ছে গ্রেট বিল্ডিংস অফ দ্য ওয়ার্ল্ড, সেইটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে গ্রেট বিল্ডিং অফ ওয়ার্ল্ড, সেইভাবে আমরা সাজাবো। তাহলে এটাই হচ্ছে নিয়ম ক্যাটালগ কার্ড গুলো সাজানোর, এইভাবে তৈরি করব, তারপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো। দেখো বোঝা যাচ্ছে কিনা? দেখো এর মধ্যে কিছু আছে কিনা জিজ্ঞাস্য। না স্যার ঠিকই আছে, বুঝতে পেরেছি। স্যার ঠিক আছে তাহলে এবার, বুঝতে পেরেছি স্যার। তাহলে পরের যে এন্ট্রি গুলো আছে, পরের যে টাইটেল গুলো আছে, পরের একটা টাইটেল কি আছে, পরের টাইটেলটা বলো, মানে যেটা ডেসক্রিপশন আমাদের লেখা হয়ে গেছে তার টাইটেলটা কি আছে? স্যার অ্যাক্সেসের ডেভেলপিং। নাম্বার। ডেভেলপিং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার কালেকশন। তাহলে ডেভেলপিং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার কালেকশন, সেখানে অথর কজন আছে? 2 জন আছে স্যার। তাহলে দুজন অথরটা সেটা পরের দিন বোঝাবো। তাহলে দুজন অথর হলে কাকে নিতে হয়, যদিও এইখানে প্রথম জন অথরকে নিতে হবে,
তাহলে প্রথম জনের অথরটার নামটা ওইভাবে ঘুরিয়ে হলো। তাহলে এবার দ্বিতীয় জন অথরের নামেও তোমরা ওই ট্রেসিং এর জায়গায় লিখবে না, পাশে একটু লিখে রাখো। তাহলে দ্বিতীয় অথরের নামেও আমরা অ্যাডেড এন্ট্রি করব। তার আগে সাবজেক্টকে দিয়ে করব, একটু দেখবে সাবজেক্ট হেডিং লিস্ট থেকে কিছু বোঝা যায় কিনা, কোন সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। হলো, তারপরে সেকেন্ড অথরকে দিয়ে করব। তারপরে কোলাবোরেটর আছে এখানে, এই এক্সাম্পলে কোলাবোরেটর আছে। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ তাহলে স্যার। কোলাবোরেটরকে দিয়েও ইলিউস্ট্রেটেড বাই ল্যারিয়েন ওসবো। ঠিক আছে ঠিক আছে, একজনই তো কোলাবোরেটর। হ্যাঁ স্যার একজন। হ্যাঁ স্যার একজন। তাহলে তাকে দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করব। তারপরে সিরিজ আছে, তাহলে সিরিজকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব, অ্যাজ ওয়েল অ্যাজ টাইটেলকে দিয়েও অ্যাডেড এন্ট্রি। তাহলে আমাদের এইখানে সাবজেক্ট হেডিং তৈরি করার জন্য হাতে কিন্তু শুধুমাত্র টাইটেলটা রয়েছে। তাহলে এই টাইটেলটা দেখে আমরা শেয়ার্স লিস্টটা একটু দেখার চেষ্টা করি, করে বার করার একটু চেষ্টা করি। তারপরে আমি আবার কালকে হলো তোমাদের আলোচনা করব। তাহলে কমপ্লিট ক্যাটালগ একটা তৈরি। এবার বিষয়টা বোঝা গেল তো, যে পুরো বিষয়টা আমাদের কি কি করতে হবে পরপর পরপর। তাহলে কালকে আমি আবার 11:30টায় ক্লাস নেব, তখন আরেকটু ডিটেলস করব। হলো, তাহলে এবার একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে রিয়া তোমাদের কি বলা যায় ওই ম্যানেজমেন্টের একটা ইউনিটের কিছু অংশ সেটা তোমাদের পোস্ট করেছে, তাই তো রিয়া, করেছো তো? হ্যাঁ স্যার করে দিয়েছে। হ্যাঁ, তাহলে করে দিয়েছো তো? হ্যাঁ স্যার আপনাকে যেদিনকে জানালাম তখনই করে হ্যাঁ হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমরা আর একটা খাতা এই 206 এর জন্য রাখবে, রেখে যেটা বলেছে সেটা খাতায় লিখে নাও। মানে লেখা অনেকদিন আগেই পোস্ট করেছে, এগুলো কিন্তু খুব দেরি করলে চলবে না। হলো, এগুলো লিখে নাও, আমি আবার আরো নতুন মেটেরিয়াল গুলো পাঠাবো, সেইগুলো লিখলে সেগুলো তোমরা লিখে নেবে। তারপরে আমি 206 এই ক্যাটালগের একটা জায়গা পর্যন্ত আমি আলোচনা করে অনেক এক্সাম্পল দেবো, সেগুলো তোমরা করবে। বাই দিস টাইম আমি এগুলো এই পেপার গুলো একটু আলোচনা করে দেবো। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তোমরা ওপেন কোর্সের কি সব চয়েস পেয়ে গেছো? তোমরা ও যেরকম ডেটা না সায়েন্স স্যার, পেয়ে গেছো। প্রভিশনাল লিস্ট বার করেছে একটা, সবারই ফার্স্ট চয়েসের লিস্টটা বার করেছে, কিন্তু তারপর তো শুনেছিলাম একটা ফাইনাল লিস্ট বেরোবে, সেরকম কোনো লিস্ট বের হয়নি। কিন্তু অভিজিৎকে ওদের একটা ডিপার্টমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বার দেওয়া আছে ওখানে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে আর ওকে মেলও করেছিল যে ওদের ক্লাস শুরু হবে এইসব নিয়ে। কিন্তু আমাদের বাকিদের তো কোনো মেল বা কিছু আসেনি, অন্যান্য ডিপার্টমেন্টের হয়তো শুরু করেননি অন্যান্য ডিপার্টমেন্ট আচ্ছা থেকে। ঠিক আছে, সেইখানে দেখো সকলেরই একটা করে সাবজেক্ট অ্যালট হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, ফার্স্ট প্রেফারেন্সটা ওখানে স্যার প্রফেশনাল লিস্টে উল্লেখ কনফার্ম করা অ্যালট হয়নি, মানে কনফার্ম অ্যালট হয়নি, যেরকম ফোকলোর বলে যে সাবজেক্টটা আছে ওখানেই প্রায় 100রও বেশি জন অ্যাপ্লাই করেছে, তো সেখানে তো নিশ্চয়ই সবাইকে তো নিশ্চয়ই নেবে না ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী। তো জাস্ট প্রভিশনাল লিস্টে বেরিয়েছে যাদের যাদের যেটা ফার্স্ট প্রেফারেন্স, তো সেটার লিস্টে বার করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। সিট ওয়াইজ অ্যালটমেন্ট এখনো বাকি আছে, মানে কি কি ক্যাপাসিটি ওয়াইজ ওয়াইজ ডিপার্টমেন্ট, অ্যালটমেন্ট? সিট ওয়াইজ মানে অ্যালটমেন্ট? ডিপার্টমেন্টের, হ্যাঁ স্যার ডিপার্টমেন্টের ক্যাপাসিটি ওয়াইজ এখনো লিস্ট কোনো দেওয়া নেই, যতজন অ্যাপ্লাই করেছে সবার নাম ওই লিস্টে দেওয়া আছে। আচ্ছা বেশ, তাহলে সেইটা থেকে লাইব্রেরি সায়েন্স কতজন নিয়েছে সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। সে কি সবই এক জায়গায় আছে না বিভিন্ন জায়গায় আছে? হ্যাঁ স্যার না ওরকম স্যার ওই একই যেগুলো একই যেগুলো জায়গায়। নিয়েছে এক জায়গায় রয়েছে প্রেফারেন্স ওয়াইজ সাবজেক্ট গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের লাইব্রেরি সায়েন্স কতজন ফার্স্ট অফার করেছে, অপ্ট করেছে সেটা মানে দেখেছো তোমরা? স্যার দেখেছি কিন্তু গুনিনি এক্স্যাক্টলি কতজন। আচ্ছা গুনে একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো। হুম, ঠিক আছে স্যার। যে কতজন লাইব্রেরি সায়েন্সের ফার্স্ট প্রেফারেন্স হিসাবে চুজ করেছে সেটা একটু গুনে তারপরে একটু আমাকে পাঠিয়ে দিও। হুম, ঠিক আছে স্যার। তো ঠিক আছে তাহলে এই অবধি গেল। তো আর কিছু জিজ্ঞাসা থাকলে করো, তা নাহলে আমরা বেরিয়ে আসি। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো, তা নাহলে বেরিয়ে আসি।
হলো। আর একটা জিনিস মনে রাখবে যে ম্যানেজমেন্টের মানে 206 এর এইটা যেটা করা হলো যে সেটা কিন্তু তুমি দেখবে যে ওর লেখার মধ্যে পরিষ্কার করে লেখা আছে এটা ইউনিট 1। ইউনিট 1 এর প্রথম অংশটুকুই লেখা শুরু হয়েছে, এরপরে পরপর এই সরি ইউনিট 3